তো দেখতে দেখতে আমরা লাস্ট চ্যাপ্টারে চলেই আসলাম। আমাদের প্রাইমারি মোশনগুলো তো শেষ। প্রাইমারি মোশনে তো আবার শেডিংয়েও অনেকগুলো ভাগ ছিল। সেকেন্ডারি মোশনও মোটামুটি শেষ হলো আর কি, যদিও সবগুলো ঠিকভাবে শেষ করা যায়নি। আরো 3-4টা মেকানিজম পড়লে মোটামুটি শেষ হতো। ওদের এখন মনে হতে পারে কেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং পড়তে আসলাম, অন্যদের তো এত ছবি এত মেকানিজম নাই। তো এইখানে টারশিয়ারি মোশন আছে। টারশিয়ারি মোশন বলতে এতদিন যা হয়েছে সেটা তো বেসিক ফাংশন, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি মোশনগুলো তো লুমে লাগেই। সব লুমে আছে, হ্যান্ড লুমেও আছে, এখানেও আছে, মানে লুমে আছে। কিন্তু যখন আমি কোয়ালিটি ইনক্রিজ করার কথা বলবো, লুমে সুতা ছিঁড়লে সেটা ডিটেক্ট করতে পারতেছি কিনা, লুমে আমি ওয়েফটে কালারডিয়ান ইউজ করতে পারতেছি কিনা। এই যে ওর নাম কি, ছোট রাজারজি না তোমার নাম? হ্যাঁ, যেমন ওর যে চেকের শার্ট পরছে, ওয়েফটে সুতাগুলো গেছে না, তো ওয়েফটের সুতাগুলো তো পার নিয়ে গেছে, শাটল নিয়ে গেছে। তাহলে শাটলে এই যে কখনো কালো কখনো সাদা নিয়ে গেলো কি হবে? তার মানে ওয়েফট চেঞ্জ মেকানিজম আছে বা প্যাটার্নিং মেকানিজম আছে, এটা আছে কিনা। অথবা ওয়েফটিয়ার না পৌঁছলে মেশিনটা বন্ধ হচ্ছে কিনা। এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে এখানে আলোচনার মধ্যে আসে। তো আমরা প্রথমে যদি আর লিখতেছি না আর কি, মুখে বলে দিচ্ছি অটোমেটিক লুমের ফিচার কি। তোমার যা মনে আসে তাই লিখবা। অটোমেটিক লুমের ফিচার হচ্ছে পাওয়ার কনজাম্পশন কম হবে, কাপড়ের কোয়ালিটি ভালো হবে, এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি মোশনগুলা পজিটিভ হবে। তারপরে এখানে যে টারশিয়ারি মোশনগুলো আছে প্রায় সবগুলো টারশিয়ারি মোশন এখানে অ্যাচিভ করা থাকবে। লোমটা একটু ফার্ম হবে, লোমের সিগন্যাল ক্যাপাসিটি এবং লোম নিজে নিজে বন্ধ হওয়ার মেকানিজম বা বৈশিষ্ট্য থাকবে। এই লোমে ভালো কোয়ালিটির কাপড় বোনা যাবে, স্ট্রাইপ চ্যাক কাপড় সহজে এখানে উইভিং করা যাবে। তারপরে কাপড় শেষ হলে ডফিং, যেটা মানে কাপড়কে নামিয়ে নেওয়া, এই জিনিসগুলো আরো স্মুথ এবং সহজ হবে। তারপরে বিম প্লেসমেন্ট বা বিম, বড় আকৃতির বিম বসানোর সুযোগ থাকবে। এই জিনিসগুলো আর কি, মানে একটা জিনিসকে আপডেট করতে যে যে জিনিসগুলো লাগে প্রায় সবগুলো জিনিস একটা অটোমেটিক লুমে থাকে। অটোমেটিক লুমে বলতে আমরা অন্য লুম থেকে পার্থক্য করতেছি কোথায়? অটোমেটিক লুম হচ্ছে সেই সকল লুম যেখানে ওই যে আগে যে পর্যন্ত দেখছো প্রাইমারি সেকেন্ডারি, শেডিং পিকিং বিট আপ টেক আপ প্লেট অফ, এই 5টার বাইরে আরো জিনিসগুলো যেই সকল লুমে অ্যালোকেট করা থাকে। তার মানে ওয়ার্প স্টপ মোশন আছে, ওয়েভ স্টপ মোশন আছে, ওয়ার্প চেঞ্জ মোশন আছে, সরি ওয়েভ চেঞ্জ মোশন বা রিপ্লেসমেন্ট মোশন আছে। হ্যাঁ, তারপরে ওয়েভ স্টপ মোশন, ওয়েভ প্যাটার্নিং মোশন, ড্রপ বক্স মোশন, এই মোশনগুলা ওখানে অ্যাচিভ করা আছে। তার মানে ভালো কোয়ালিটির কাপড় প্রডিউস করা যাবে, কাপড়ের ডিজাইন অ্যাচিভ করা যাবে। এটা এর বাইরে কি বললাম, পাওয়ার কনজাম্পশনের দিক থেকেও এটা কম্পারেটিভলি একটু উন্নত হবে। তারপরে পজিটিভ মোশনগুলো এখানে ব্যবহার করা হবে, ঠিক আছে, বেশিরভাগ মোশনই থাকবে পজিটিভ। এই জিনিসগুলো মূলত একটা অটোমেটিক লুমের ফিচারের মধ্যে আসবে, ঠিক আছে। দ্বিতীয়ত আসো, ওয়ার্প এবং ওয়েফটিয়ান কেন লুমে ছিঁড়ে যায়? ওয়ার্পিয়ান এবং ওয়েফটিয়ান ছিঁড়ে যাওয়াটা একটা সমস্যা আমাদের জন্য। আর লুমে যদি এই সুতা ছিঁড়ে তাহলে কি কাপড়ে ফল্ট আসবে না? তো এই জন্য এই সমস্যাটার কারণগুলো আমরা জানতে চাইবো। এখানে আমাদের বইগুলোতে বিভিন্ন রকম কারণ ব্যাখ্যা করা আছে। তো আমরা সেখান থেকে একটা ধরন নিছি আর কি। মিস্টার ব্রাউন তিনি এই 8টা কারণকে সাজেস্ট করছে, মানে সে অ্যানালাইসিস করছে, এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছে, কাজ করে বিভিন্ন লুমে ঘোরাঘুরি করে এই কারণগুলোর মধ্যে এই 8টা কারণকে সে সাজেস্ট করছে। আরো কয়েকজন আরো অন্যভাবে সাজেস্ট করছে, তো আমরা যেগুলো একটা নিলাম। তো এটা বুঝলে মোটামুটি বাকিগুলো হয়ে যাবে। প্রায় দেখা গেছে 30%-এর মতো লুমে সুতা ছিঁড়ার 30%-এর মতো কারণ হচ্ছে নট থাকা। 8টা কারণ না, 30% সুতা ছিঁড়ার প্রধান কারণ হচ্ছে সুতায় নট থাকা। সুতার মধ্যে নট লেগে আছে, জট লাগা, মানে গিটু লেগে আছে আর কি, মানে নট লেগে আছে। এগুলোর জন্য মূলত সুতা ছিঁড়ে। কারণ নট লাগলে কি হয়, অনেকগুলো এন্ড দিয়ে তাকে আসতে হয়। এদিকে হচ্ছে ড্যান্টের স্পেসটা খুব কম না, 2টা সুতা এখানে আছে, আবার হিলটার স্পেসটাও তো কম, সবগুলোর মধ্যে আসতে তো এই নটটা তো থাকলে ওই জায়গাগুলোতে আটকে যাবে, আটকে গিয়ে সুতাটা ছিঁড়ে যাবে। এই সমস্যাটা তৈরি হয় এবং ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত আস্তে আস্তে দেখা গেছে ওই যে বিভিন্ন ফ্রিকশনের কারণে নট এরিয়াগুলোতে সুতা ছিঁড়ে। ব্রেক ডিউ টু ইম্পিউরিটিস, সুতার মধ্যে যদি ইম্পিউরিটিস থাকে তাহলেও কি হবে, সুতা ছিঁড়বে। ইম্পিউরিটিস কি কি? স্লাব থাকতে পারে, ন্যাপস থাকতে পারে, আরো অন্য যেসব ইম্পিউরিটিস আছে সেগুলা থাকতে পারে। থাকলে কি হবে, সুতা ছিঁড়বে। যদি ইম্পিউরিটিস মুক্ত ভালো সুতা হয় তাহলে আশা করা যায় সুতা কম ছিঁড়বে। আর সুতা ছিঁড়ার সাথে উইভিং এফিসিয়েন্সি একদম ডিরেক্টলি জড়িত।
এটা তো বুঝো, আমাদের উইভিং এর এফিসিয়েন্সি অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, ওই ওয়ার্কারের এফিসিয়েন্সি, তারপরে মানে ওয়ার্কারের দক্ষতা, এর উপর অল্প ডিপেন্ড করে। মানে ভালো ওয়ার্কার হলে একাই 6-7টা লুম সামলাতে পারে, আর যদি খারাপ হয় 2টা লুম সামলাতে কষ্ট হয়ে যায়। তো ওয়ার্কারের এফিসিয়েন্সির উপর একটা ফ্যাক্টর আছে, কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে ওয়ার্ক ব্রেকস। যত কম ওয়ার্ক ব্রেক করবে, ওয়ার্পের সুতা যত কম ছিঁড়বে, আমাদের উইভিং এফিসিয়েন্সি তত ভালো। আমরা সাইজিং করি কেন, মার দিই কেন? মার দেওয়ার প্রধান উদ্দেশ্য কি? এই ফ্রিকশন কমানো, ফ্রিকশনে যাতে সুতা না ছিঁড়ে। এবং ওয়ারপিয়ানকে আমরা মার দিই, ওয়েফটিয়ানকে তো মার দিই না, ওয়েফটিয়ান তো ছিঁড়ে, কিন্তু তাও মার দিই না। কিন্তু আসলে আমাদের ওয়ারপিয়ান ব্রেকটাকে রোধ করাটা আমাদের প্রধান উদ্দেশ্য। মনে রাখবা, তুমি যদি কখনো উইভিং ফ্যাক্টরিতে চাকরি করো, তোমার সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে একটা জায়গাতে, সেটা হচ্ছে ওয়ারপিয়ান যত কম ছিঁড়ে তুমি তত ভালো করতে পারবা। মানে তোমার ফ্যাক্টরি তত ভালো চলবে যদি ওয়ারপিয়ানের ব্রেক রেটটাকে কমায় আনতে পারো। ওয়ারপিয়ান ব্রেক কম কম মানেই হচ্ছে এফিসিয়েন্সিতে ডিরেক্ট হিট করবে। মানে কম সময় মেশিন বন্ধ থাকবে, কম সময় মেশিন বন্ধ থাকলে তো বুঝতেছো এফিসিয়েন্সি কমবে না, যেরকম আশা করতেছো ওইরকমই কাপড় প্রডিউস হবে। মানে যেই রেটে চাচ্ছ সেই রেটে এফিসিয়েন্সির কারণে ধরো আমরা 80% এফিসিয়েন্সিটা গুণ করলে প্রোডাকশনটা 80% হয়ে যাচ্ছে না, 20% তো কমে গেল। তো এরকম এফিসিয়েন্সিতে সরাসরি হিট করবে। তো ইমপিউরিটিস মুক্ত সুতা হলে, আর এটা হচ্ছে চপড এন্ডস। আমরা যে বিমটাকে নিয়ে আসি, ধরো এই যে বিম আছে, একটা বিম তো সাইজিং করার পরে একটা সাইজিং মেশিন থেকে একটা বিম আসলো, সেই বিমটাকে তো আমার কোন লুমে কখন বসবে এই ব্যাপারটা তো আর এখন ঠিক হয় নাই। একটা উইভিং প্ল্যান করতে হয়। আমরা একটা ম্যাথ করব, সবগুলো ম্যাথ তো করবো না, একটা ম্যাথ করবো। একটা ম্যাথ করলেই তুমি একদম সব পুরো ব্যাপারটা বুঝে যাবা। তো এই একটা ম্যাথের মধ্যে আমরা তো প্ল্যান করব, তো প্ল্যান করা আছে যে এই বিমটা কোন লুমে গিয়ে কখন বসবে, কতদিন লাগবে এই বিমটা শেষ হইতে, এরকম হিসাব নিকাশ আছে না, হিসাব নিকাশ করবা। হিসাব নিকাশ করে তার মানে বিমটাকে রেখে দিতে হয়। রেখে কিছুক্ষণ পরে বা 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে প্রোগ্রাম মোতাবেক এটা গিয়ে লুমে বসবে, বসে উইভিং হবে। তো এখন এই বিমটাকে আনা নেওয়ার সময় এই স্টেজগুলোতে বিমকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়, ধরো একটা জিনিসকে তুমি তুলে নিয়ে যাচ্ছ, নিয়ে রাখতেছো, তো রাখতে গেলে যখন কোনো জায়গায় ফেলতেছো তখন চাপ পড়তেছে না, চাপ পড়ে যেহেতু সাইজিং করা সুতা, সুতা চ্যাপটা হয়ে যাচ্ছে, ওই চপিং হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে, এটাকে বলা হচ্ছে চপড এন্ডস। এই চপড এন্ডসের জন্য কি হয়, ওয়ারপিয়ার ব্রেক করে। এটা আমাদের দেশের লোকজনের মতো না, যারা কিনা ওই যে এয়ারপোর্টে আমরা মাঝে মাঝে কিছু ভিডিও দেখি না, লাগেজকে এরকম ধরে ধাম করে ছুঁড়ে মারে, দেখছো তোমরা এরকম? দেখছি, মানে আমাদের এয়ারপোর্টে নাকি এই কাজটা করে। মানে লাগেজ তো নিজের না, আরেকজনের, মানে যে ট্রাভেল করতে আসছে তার, ধরে ধুম করে ছুঁড়ে মারে। আবার ওই যে আরেক দেশের কম্পেয়ার করে দেখালো, জাপানে তারা খুব আস্তে ধরে ধরে নিয়ে, মানে নিজের বাচ্চাকে যেভাবে নিয়ে রাখতো ঠিক সেভাবে নিয়ে রাখে। তো এইরকম যদি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করার সময়, মানে এই বিমগুলোকে হ্যান্ডলিং করার সময়, এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার সময় বা বসানোর সময় যদি চাপ পড়ে কোনো একটা অংশে, পুরোটা তো সুতা আছে, সুতার কোনো অংশে, তখন ফ্লাঞ্জগুলোতে, বিশেষ করে ফ্লাঞ্জ সাইডগুলোতে চপিং হয়ে থাকে। এই চপস এন্ডগুলোর জন্য সুতা ছিঁড়তে পারে, অ্যাব্রেশনের জন্য ছিঁড়ে। যদি তোমার সাইজিংয়ের কুটিংটা ভালো না হয়, সাইজিং যে করছো উপরে যদি কুটিং ভালো না হয়, অ্যাব্রেশন তো হচ্ছেই, ইয়ার্ন টু ইয়ার্ন অ্যাব্রেশন হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। আবার ইয়ার্নের সাথে ওই হিল্ডারের হচ্ছে, ইয়ার্নের সাথে রিডের হচ্ছে, তাহলে সব জায়গায় ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশনের সুতা যে টিকে থাকবে, ছিঁড়বে না, এটা তো নিশ্চিত করতে হবে। এই যে ফ্লেক্সিং হয় বারবার, এই যে ঘর্ষণ হচ্ছে বারবার, এই ফ্লেক্সিং এর কারণে সুতা একটু সুতা আস্তে 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 বাইরের ফাইবারটা বের হয়ে এসে একসময় সুতা ছিঁড়ে যায়। এই সুতা তো একবার এরকম ওঠানামা করে না। দেখো একটা শেড তো এত বড়, এই সুতাটা এখান থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত তার উপর দিয়ে এই চলতেই থাকে। মানে সে তো ওইদিকে সুতো ওঠানামা করতেছে, সে এখান থেকে এই পর্যন্ত অন্তত পক্ষে ধরো 80, 90, 100, 150 বার তাকে এরকম ফ্লেক্সিং করতে হচ্ছে। তো এরকম ফ্লেক্সিংয়ে একবার একটু ঘষা গেল, বাইরে থেকে মাঠটা উঠলো, মাঠটা উঠলে তারপর একটু সুতাটা ফাইবারটা আস্তে আস্তে, একটা দুটো ফাইবার তারপরে আস্তে আস্তে সুতাটা ছিঁড়ে যায়। তো এই জন্য কুটিংটা ভালো হলে, যাতে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো হয়, তাহলে ব্রেকেজটা কম হবে। সফট ইয়ার্ন, সফট ইয়ার্নটা তো সমস্যাই। তোমরা তো জানো যে ইয়ার্ন যদি সফট হয়, অর্থাৎ আমরা উইভিং এর জন্য সুতা যখন বানাই তখন কি সফট ইয়ার্ন বানাই, কি বানাই, টুইস্টেড ইয়ার্ন বানাই। তো টুইস্টেড ইয়ার্ন বানাই কিভাবে? না, একটা ইয়ার্ন মনে করো 20 কাউন্টের সুতা, 20 কাউন্টের সুতা কি টাইট হবে না স্ল্যাক হবে, মানে কত টাইট হবে, এটা কিছু টুইস্ট ফ্যাক্টর উপর ডিপেন্ড করে না? টুইস্ট মাল্টিপ্লায়ার, টুইস্ট মাল্টিপ্লায়ার কি বলছি তোমাদেরকে? যাকে টুইস্ট মাল্টিপ্লায়ার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, ওটা ওই নিটিং এর সুতার সময় আলোচনা করা আছে, ওখানে দেখে নিও। একটা সুতাতে যদি তুমি টুইস্ট বেশি দিতে চাও, ধরো আমাকে 40 কাউন্টের সুতা, তুমি জাহাজের দড়ির কথা চিন্তা করো,
জাহাজের একটা দড়িতে কি একটা পাক দিতে পারবো 1 ইঞ্চিতে? 1 ইঞ্চিতে অর্ধেকটা পাক দিলেই এটা শেষ, আর দেওয়া যাবে না। অথচ 40 কাউন্টের সুতাতে 1 ইঞ্চিতে যদি 16টা পাকও দাও, তাও দেখবে যে সুতা সফট থাকবে। তার মানে সুতা যত চিকন হবে তাতে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আবার মোটা সুতাতে প্রতি ইঞ্চিতে কম পাক দিলেও সে শক্ত হয়ে যেতে পারে, কমপ্যাক্ট হয়ে যেতে পারে। যে কমপ্যাক্টটা ডিপেন্ড করে হচ্ছে টুইস্ট ফ্যাক্টরের উপর। তো আমরা উইভিংয়ে যে সুতা পাঠাই সেটা টুইস্ট মাল্টিপ্লায়ার 5-এর উপর রাখি, 5, 5.2, 5.1, যত কাউন্ট পারে না কেন ওই কাউন্টের সাপেক্ষে টুইস্ট মাল্টিপ্লায়ারটা অত দিই, ঠিক আছে। আবার যখন নিটে সুতা পাঠাই তখন টুইস্ট মাল্টিপ্লায়ার 4 বা 4-এর নিচে রাখি, 3.8, 3.7, হাইস্ট গেলে হয়তো 4 বা 4.1 পর্যন্ত বানাই। তার মানে কি 4টা কি বোঝাচ্ছে? 4টা বোঝাচ্ছে দ্য কম্প্যাক্টনেস অফ ইয়ার্ন। ইয়ার্নে সুতাটা যত কাউন্টের সুতাই হোক না কেন 4 টুইস্ট মাল্টিপ্লায়ার দ্বারা কতটুকু টাইট। তো এখন যদি আমার উইভিংয়ের সুতা ওই হাই টুইস্ট মাল্টিপ্লায়ার দিয়ে না বানানো হয়ে থাকে, তাহলে কি হবে? সফট থেকে যাবে। আর সফট ইয়ার্ন আমাদের উইভিংয়ের উদ্দেশ্য না। আমাদের এই কাপড় দেখো, ওভেন কাপড়, সুতাও হার্শ, কাপড়ও কিন্তু হার্শ। আর নিটে দেখবা যে শুধু যে কাপড়টা টেকনিকের জন্য বা টেকনোলজির জন্য, স্ট্রাকচারের জন্য কাপড়টা সফট তা না, সুতাগুলো সফট। সেখানে সুতাকে বাঁকতে হয় কিরকম? এই লেভেলে লুপ করতে হচ্ছে। আর এখানে তো আমাদের সুতা থাকে এই হালকা, হয়তো একটু বাঁকে এই। তো আমাদের এই সুতার তো আর বাঁকাবাকির সমস্যাটা নাই। তো এই জন্য সুতাকে ইচ্ছা করেও হার্ড করা হয় এবং হার্ড রাখতে হয়। হার্ড না রাখলে তোমার ওই যে সুতা ছিঁড়া শুরু করবে এটা। তো এই জন্য সফট ইয়ার্ন হলে সমস্যা হবে। সফট ইয়ার্ন হলে কি হবে? সুতা লোম ছিঁড়বে। আর সফট ইয়ার্নের পাশাপাশি ওই যে ইম্পিউরিটিসের মধ্যে আরেকটা বিষয় ভুলে গেছি, সেটা হচ্ছে, এটা তো জানো তোমরা যে একটা চেইন মনে করো এরকম আছে, এখন পুরো সুতাটা ভালো, সুতাটা পুরোটাই ভালো, কিন্তু এক জায়গায় একটু চিকুন আর কি। তো এতে সমস্যা কি? এই জায়গাতে আগে ছিড়বে না। ইংরেজিতে এটা কথা আছে যে এ চেইন ব্রেকস এট ইটস উইকেস্ট পয়েন্ট। একটা টিম, মনে করো একটা ফুটবল টিম কাজ করতেছে, দেখবা যে ওই একটা উইক পয়েন্ট থাকলে ওই উইক পয়েন্টটাতে সবাই হিট করে। ব্যাডমিন্টন খেলার সময় দেখো না, একদম দুর্বল নিয়ে খেলতে নাইবো, তোমার কাছে বলই দিবে না, সব দিবে ওখানে, মানে ফেদার সব ওখানেই দিবে। এই যে উইক পয়েন্ট পাইছে। তো একটা উইক পয়েন্ট থাকাটা একটা টিমের জন্য সমস্যা, বা একটা ফুল অ্যাসেম্বলির জন্য সমস্যা। তো একটা দুর্বল জায়গাতে সবসময় দেখবা যে ব্রেক হয়ে যায়, দুর্বল জায়গাটা ছিঁড়ে যায় চেইনের ক্ষেত্রে। তারপর সুতার ক্ষেত্রেও তাই, দুর্বল জায়গা থাকলে ছিঁড়ে যায়। যত বেশি দুর্বল জায়গা থাকবে, মানে থিন প্লেস, এগুলোকে আমরা থিন প্লেস বলি না, থিন প্লেসটাও তো একটা ইম্পিউরিটিস। থিক প্লেসটা যেমন ইম্পিউরিটিস, যাওয়ার সময় হিলডের মধ্যে আটকে যাবে, আবার থিন প্লেসটাও ইম্পিউরিটিস। দেখা গেছে এই জায়গাতে দুর্বল সুতা, কিন্তু আসলে কি সুতাটা খারাপ ছিল? না, সুতা কিন্তু ভালো, কিন্তু ওই যে উইক জায়গাটা আছে, যে উইক জায়গাটাতে এসে ঠিকই ছিঁড়ে গেছে। তো এই জন্য এই যে উইক পয়েন্টের সংখ্যা যত কম হবে, এটা আইপিআই দিয়ে দেখা হয়। ইয়ারম্যানুয়েশন যখন পড়বা তখন দেখবা আইপিআই, ইমপারফেকশন ইন্ডেক্স, মানে 1 কিলোমিটার সুতার মধ্যে থিন প্লেস কয়টা আছে, এই থিন প্লেসের পরিমাণটা কম হইতে হবে। 1 কিলোমিটার সুতার মধ্যে থিন প্লেসের সংখ্যা যাতে কম হয়, এটা 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 একটা রিপোর্ট আছে, আইপিআই রিপোর্ট, উস্টারের রিপোর্ট বের হয়। 1 কিলোমিটার সুতা থেকে আইপিআই ভ্যালুতে দেখবা যে আইপিআই কত, মানে থিক প্লেস কয়টা 1 কিলোমিটার মধ্যে, থিন প্লেস কয়টা, ল্যাপস কয়টা আছে, এগুলা দেখে সুতা কিনতে হয়। যদি আইপিআই বেড়ে যায়, মানে ইমপারফেকশন বেশি, বিশেষ করে এই ইমপারফেকশনটা যদি বেশি হয়, থিন প্লেস বেশি থাকে, এই সুতা তুমি বেশি দাম দিয়ে কিনবা না, এই সুতা কম দাম দিয়ে কিনতে হবে, কারণ সুতা ভালো না, ছিঁড়বে, বারবার ছিঁড়বেই। এই জন্য নর্মালি এগুলো থিন প্লেস কম থাকে, ভালো কোয়ালিটির সুতাতে 5টা 7টা 10টা 15-20টার মতো থাকে 1 কিলোমিটারের মধ্যে থিন প্লেস। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? সফট ইয়ার্ন। টুইস্টেড ইয়ার্নের জন্য সমস্যা হতে পারে, অর্থাৎ ইয়ার্ন যদি টুইস্টেড ফর্মে থাকে, অর্থাৎ প্লাই ইয়ার্ন ফর্মে, তখনও এই সমস্যাটা হয়। আবার ট্যাপড এন্ডের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ দুইটা সুতা লেগে আছে, ওই যে সাইজিং করছিলাম, সাইজিং করার পরে সুতাগুলো আলাদা হয় নাই, মার যে এমনভাবে লেফটে গেছে, লেফটে গিয়ে দুটো সুতা একসাথে লেগেই আছে, কিন্তু সুতা কি একসাথে লেগে থেকে কাজ করতে পারবে? সুতাকে তো উঠতে হবে, একে হয়তো উঠতে হবে, একে নামতে হবে, দুজনকে আলাদা আলাদা হিল ফ্রেম দিয়ে যেতে হবে, আলাদা আলাদা হিলে দিয়ে পাস করতে হবে, আলাদা আলাদা ডেন্ট দিয়ে পাস করা লাগতে পারে। সুতা যখন লেগে থাকবে, তখন সুতা যখন এরকম টান পড়ে, তখন এখান থেকে উঠে আসার সময়, ওই যে বই বাজার থেকে নতুন বই আসতে অনেক সময় থাকে না, এরকম এটা টান দিলে হয়তো ছিঁড়ে যেতে পারে। আর হচ্ছে আননোন কজেস, এছাড়াও আরো বেশ কিছু কারণ দেখা গেছে যে এইসব কারণগুলোতে সুতা ছিঁড়ে থাকে ওয়ার্প ইয়ার্ন। তো এখন কি কি ফ্যাক্টর এখানে ইনফ্লুয়েন্স রাখবে? একটা হচ্ছে ইয়ার্ন কোয়ালিটি। ইয়ার্ন যদি ভালো হয় তাহলে আশা করা যায় সবই ভালো হবে। ইয়ার্ন খারাপ, তুমি সাইজিং খুব ভালো করলা,
খুব আস্তে আস্তে লুমটা চালাইলা, তাতেও কি খুব ভালো ফল পাওয়া যাবে? না, ইয়ার্নটা ভালো হইতে হবে। কোয়ালিটি অফ ইয়ার্ন প্রিপারেশন, ওয়ার্পিয়ানকে আমরা প্রিপেয়ার করি কিভাবে? প্রথমে ওয়ার্পিং করি, তারপরে সাইজিং করি, তারপরে এনে লুমে লুমিং করি, তারপর আমরা কাপড় বোনা শুরু করি। তো এই যে সাইজিং করলাম, ওয়ার্পিং করলাম, এই স্টেজগুলোতে কিভাবে আমি কাজ করেছি, ওখানে পারফরমেন্সটা কত ভালো ছিল, তার উপরও ওয়ার্ক ব্রেকটা ডিপেন্ড করবে। লুম কন্ডিশন এবং সেটিংস, লুমকে আমি হাই স্পিডে চালাচ্ছি, কোন কন্ডিশনে চালাচ্ছি, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। জোরে চালালে লুমকে অথবা অত্যাধিক ফোর্সে যদি সুতাকে টেনশনে রাখা হয় তাহলে সুতা ছিঁড়বে বা এটা ইনফ্লুয়েন্স রাখবে। আর একটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, যদি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বলতে সুতা যদি ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক মানে হচ্ছে ময়েশ্চার যদি কম থাকে, দেখা গেছে উইভিং শেডের ময়েশ্চার রাখার কথা হচ্ছে 65-70% মতো কটন উইভিং করলে, কটন তোমার দেখা গেছে এমন গরমকালে করতেছো তুমি, একদম পুরো পরিবেশ শুকনো, এতে করে লোমের ময়েশ্চার অনেক কমে গেছে, ময়েশ্চার মানে আরএইচ এর মানটা কমে দেখা যাচ্ছে 40% হয়ে গেছে, তখন তো সুতা ক্র্যাক হয়ে যাবে, খোসা হয়ে যাবে এবং স্টেরিক লিসিটি ফর্ম করবে, এতে করে কিন্তু সুতা ছিঁড়বে। এই জন্য অপটিমাম যে কন্ডিশন আছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, সেটাকে মেনটেন করতে হয় একটা লুমে উইভিং করার সময়। নাহলে দেখবা যে সবই ঠিক আছে, তোমার সুতা ঠিক, আরেকজনের ফ্যাক্টরিতে সবই ঠিক চলে, সব ঠিক আছে, তো তোমার এখানে সুতা ছিঁড়ে, ওর এখানে সুতা ছিঁড়ে না। আর এটা তো তুমি দেখতেছো না, এটা তো ইম্প্যাক্ট ফেলতেছে কে? আরএইচ, রিলেটিভ হিউমিডিটি, এটা দেখা যায় না, এ তো মানে এটা তো হচ্ছে পরিবেশ, অ্যাটমসফিয়ার, তুমি দেখতেছো না, কিন্তু তোমার সব ঠিক ভালো, তোমার ছিঁড়তেছে প্রচুর, ওর এখানে সুতা ছিঁড়তেছে না। তো এই সমস্যাটা হইতে পারে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের জন্য। এই জন্য দেখবা আমাদের শেডগুলোতে এসি লাগানো থাকে, মানে কন্ডিশনিং করার জন্য। হিউমিডিফায়ার অথবা ডিহিউমিডিফায়ার, যদি বেশি হিউমিডিটি থাকে এই হিউমিডিটি বের করে ফেলে, অথবা হিউমিডিফায়ার থাকে যেটা কিনা বাড়ি থেকে পানি ইনজেক্ট করে, শেডের মধ্যে পানি ইনজেক্ট করে অপটিমাম হিউমিডিটি মেনটেন করে। ধরো আমি 70% হিউমিডিটি রাখবো বা 60% রাখবো, তাহলে 60% হিউমিডিটি মেনটেন করা হয় বাইরে থেকে পানি ইনজেক্ট করে হলেও। আর যদি বেশি হয় সেটাকে ডিহিউমিডিফায়ার আছে, সেটা পানিটাকে বাইরে নিয়ে যায় শেড থেকে, পুরো শেড থেকে, কিন্তু সেন্ট্রাল, একবার সেন্ট্রাল পুরো শেডের জন্য। তাহলে এই হচ্ছে ওয়ার্ক ব্রেকের কজ। ওয়েভ ব্রেক তাহলে কেন করবে? ওয়েভ ব্রেকের ক্ষেত্রেও তো এই কারণগুলো কিছু না কিছু আসবে না, হয়তো চপ এন্ড আসবে না, কিন্তু ইম্পিউরিটির সমস্যাটা আসবে না। ইম্পিউরিটি যদি ওয়েফটিনে থাকে তাও তো ওয়েফটিন কি করবে? ব্রেক করবে। ওয়েফটিনে নট থাকলে ব্রেক করবে না? করবে। অ্যাব্রেশনের জন্য হতে পারে, সফট এয়ার হলেও হবে, টুইস্টেড এন্ড থাকলেও হবে। ট্যাপ এন্ড তো থাকার চান্স কম, অন্য আরো কিছু কারণ থাকলে সেই কারণগুলোর কারণে ওয়েফটিয়ান ছিঁড়তে পারে। তো ওয়ারপিয়ান যে কারণগুলোতে ছিঁড়ে, ওয়েফটিয়ানও প্রায় একই রকম কারণে ছিঁড়তে পারে। এছাড়াও টেনশনের জন্য ওয়েফটিয়ান অনেক সময় টেনশনের জন্য ছিঁড়ে, শাটলের ফোর্স বেশি হলে সেই জন্য ছিঁড়তে পারে, অথবা আর্লি পিকিং হলে অথবা লেট পিকিং হলে, এইসব কারণগুলো তো ওয়েফটিয়ান ছিঁড়তে পারে।